আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস পদ্মজা, পর্ব ৩৯। হেমলতার এহেন প্রশ্নে পূর্ণা চমকে উঠল। চাপা স্বরে অবাক হয়ে উচ্চারণ করল, আম্মা। সেকেন্ড কয়েক পর পূর্ণার ওপর থেকে হেমলতা চোখ সরিয়ে নিলেন। পূর্ণা বলল, আমাকে চিনতে পারছো না? হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন, ঘুমটা হঠাৎ ভেঙে গেল, তাই এমন হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়েছে? পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়ে আছে। হেমলতা পূর্ণার দিকে তাকান, জিজ্ঞাসা করেন, কী রে, কিছু জিজ্ঞাসা করেছি না? হয়েছে, দুপুরের আজান পড়বে। এতক্ষণ ঘুমিয়েছি, আরও আগে ডাকতে পারলি না? ঘুমাচ্ছিলে আরাম করে, তাই ডাকিনি। ফজরের নামাজটা পড়া হলো না, এখন কাজা পড়তে হবে। তুই নামাজ পড়েছিলি তো? পড়েছি। খেয়েছিস? না। এরকম করে আর কতদিন চলবে? যা, খেয়ে নে। পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে। ক্ষুধায় পেট চোচো করছে, কতক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায়। হেমলতা খোলা চুল হাত খোপা করে নেন, এরপর কলপাড়ের দিকে যান। অজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে। তিনি পূর্ণার উদ্দেশ্যে বললেন, খাওয়া শেষ করে ঘরে আসিস। পূর্ণা খেয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখে। রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠানের এক কোণে বসে মাটি খুঁড়ছেন। পূর্ণা দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসে। এসে দেখে হেমলতা জায়নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন। পূর্ণা ডাকল, আম্মা। হেমলতা চমকে তাকান। পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হয়। চমকানোর কি এমন হলো? হেমলতা স্বাভাবিক হয়ে বসেন, জায়নামাজ ভাঁজ করে ধীরে সুস্থে। এরপর পূর্ণাকে কাছে এসে বসতে বলেন। পূর্ণা পাশে এসে বসে। হেমলতা ভারী কণ্ঠে বললেন, আপার প্রতি তোর এত রাগ কেন? আম্মাকে বল। এখন রাগ নেই। প্রেমাপ্রান্তর মতো মিলেমিশে থাকতে পারবি না? ওরা বড় আম্মা ডাকে, তুই শুধু খালাম্মা ডাকবি। মাত্র উঠলে ঘুম থেকে, আগে খাও, এরপর কথা বলবো। আমি এখনই বলবো, কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি। দেখ পূর্ণা, আপা অন্য পরিবেশে বড় হয়েছে, থেকেছে, তাই একটু অন্যরকম। তাই বলে মানুষটা তো খারাপ না। আপা সত্যি একটা সংসার চায়, পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায়? বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে। আমার কাজকর্মের একজন সঙ্গীও হলো। বয়স তো হচ্ছে, একা সব সামলানো যায়? আপারও বয়স হচ্ছে, কিন্তু দুজনে মিলে তো কাজ করতে পারবো। কয়দিন পর তোর বিয়ে হবে, প্রেমার বিয়ে হবে, শ্বশুরবাড়ি চলে যাবি, তখন আমার একজন সঙ্গী থাকলো। আর এমন নয় যে আপার মনে বিষ আছে, আপারও ভালো সঙ্গ দরকার, ভালো পরিবেশ, ভালো সংসার। আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে, প্রেমাপ্রান্তর জন্য জান দিয়ে দিতে প্রস্তুত। নিঃসন্তান বলেই হয়তো এমন। আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায়। ওনার মা মারা গেছে, বাবা তো নেই, আত্মীয় স্বজন নেই। এই বয়সে যাবে কই? আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না? সতীন হলেই সে খারাপ হবে, সৎমা হলেই সে খারাপ হবে, এমন কোনো বাণী আছে? পূর্ণা বেশ অনেকক্ষণ চুপ রইল, এরপর বলল, কিন্তু উনি অনেক সাজগোজ করেন। যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না, তবে ওনার কথার ধরন আমার ভালো লাগে না। শকে ছ উচ্চারণ করেন, শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে কথা বলেন। হেমলতা পূর্ণার কথায় হাসলেন। পূর্ণা ওড়নার আঁচল আঙুলে পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক তাকাচ্ছে। হেমলতা পূর্ণার মাথায় হাত রাখেন, বললেন, তোর আপা যদি প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করিয়ে দিতে পারে,
তুই তোর বাসন্তী খালাকে উচ্চারণ শিখাতে পারবি না? উনি শিখবেন? বললে অবশ্যই শিখবেন। সত্যি? বলেই দেখ। এখন যাব? যা। যাচ্ছি। পূর্ণা ছুটে বেরিয়ে গেল। হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন। সেলাই মেশিনের সামনে বসেন। অনেকগুলো কাপড় জমেছে, সব শেষ করতে হবে। উঠানে বাসন্তীকে পেল না পূর্ণা। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো। বাসন্তী কলপার থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে। ২-৩ বার ঢোক গিলে ডাকলো, শুনুন। বাসন্তী দাঁড়ালেন। পূর্ণাকে দেখে হাসলেন। পূর্ণা এগিয়ে এসে বলল, আপনাকে আমি পড়াবো। কি পড়াইবা? লাহারি ঘরের বারান্দায় আসেন আগে। বাসন্তী কিছু বুঝে উঠতে পারছেন না, তবুও পূর্ণার পিছু পিছু গেলেন। বারান্দার চৌকির ওপর পূর্ণা বসল। পূর্ণার সামনে বাসন্তী বসেন উৎসুক হয়ে। পূর্ণা গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে দন্ত স উচ্চারণ শেখাবো আমি। দন্ত স উচ্চারণ তো আমি পারি। আপনি দন্ত স না বলে দন্ত স বলেন। শুনতে ভালো লাগে না। বলুন, দন্ত স। বাসন্তী থতমত খেয়ে যান। চোখ ছোট ছোট করে বললেন, দন্ত স হয়নি। বলুন, দন্ত স। দন্ত স। আবারও হয়নি। আচ্ছা বলুন, সংসার। 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 সংসার উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী। পূর্ণা বলল, উপরে চলে আসছেন কেন? দূরে বসুন। বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন। পূর্ণা বলল, এবার বলুন, সন্তান। সন্তান। ফাটাফাটি হয়ে গেছে। এবার বলুন, আসছে। আসছে। আরে আবার ছ উচ্চারণ করছেন কেন? বলুন, আসছে। 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 হয়েছে। এবার বলুন, সাজগোজ। সাজগোজ। হাওলাদার বাড়ির পুরুষেরা একসাথে বসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। আলমগীর, খলিল সবাই আজ উপস্থিত আছে। আমির 2 দিন পর শহরে ফিরবে, তাই আলমগীর চলে এসেছে। অতিরিক্ত গরম পড়েছে। বাড়ির চারপাশে এত গাছপালা, তবুও একটু বাতাসের দেখা নেই। আমিনা, লতিফা বাতাস করছে। পদ্মজা, ফরিনা, রিনু খাবার বেড়ে দিচ্ছে। পদ্মজা আমিরের থালায় মাংস দিতেই আমির বলল, তুমি কখন খাবে? পদ্মজা চোখ তুলে তাকায়, বলল, আম্মার সাথে। এখন বসো না। জেদ ধরবেন না, অনুরোধ। ফিসফিসিয়ে বলল পদ্মজা। এরপর মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে যায়। বাটিতে করে মাছের ঝোল নিয়ে ফিরে আসে। আমিরের দিকে চোখ পড়তেই আমির চোখ টিপল। পদ্মজা ঠোঁট কামড়ে হাসে। আলমগীরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করল আলমগীর বেশ ফুর্তিতে আছে। বয়স 35 হবে। এসে একবারও রুম্পার কথা জিজ্ঞাসা করল না। কি অদ্ভুত! বউয়ের প্রতি বিন্দুমাত্র মায়া ভালোবাসা নেই যে স্পষ্ট বোঝা যাচ্ছে। রানী লাবণ্য ছুটে এসে বাপ চাচার মাঝে বসে। খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে। রানীর বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে। খুব দ্রুত রানীর বিয়ে দিতে চান তারা। আচমকা রানী গড়গড় করে বমি করতে আরম্ভ করলো। সবাই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। প্রতিটি খাবারের থালা নষ্ট হয়ে যায়। আমিনা দ্রুত রানীকে ধরে কলপারে নিয়ে যান। লাবণ্য, পদ্মজা, নূরজাহান, ফরিনা ছুটে যান পিছু পিছু। বাড়ির পুরুষেরা হাত ধুয়ে উঠে পড়ে। মুহূর্তে একটা হইচই লেগে গেল। রানী বমি করতে করতে ক্লান্ত হয়ে কলপারে বসে পড়ে। আমিনা হায় হুতাশ করে বিলাপ করছেন, আমার সেরিডার কি হইল? কয়দিন ধইরা খালি বমি করতাছে। জিনের আসর লাগলো নাকি? কতবার কইছি
যখন তখন ঘর থাইকা বাইর না হইতে। লাবণ্য তথ্য দিল, আপা রাতেও ছটফট করে, ঘুমাতে পারে না। আমিনা কেঁদে কুল পাচ্ছেন না। রানীর চোখ মুখ লাল হয়ে গেছে। তিনি রানীকে প্রশ্ন করলেন, আর কি কষ্ট হয় তোর? ও আম্মা, কবিরাজ ডাকেন, আমার সেরিডার কি হইল? রানী ক্ষীণস্বরে বলল, মাথাটা খালি চক্কর মারে। নূরজাহান চোখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন, এই সেরি, তোর শরীর খারাপ শেষ কবে হইছে? 2 মাস হবে। কথাটা বলে রানী চমকে উঠল। সবাই কি ধারণা করছে? সে চোখ তুলে ওপরে তাকায়। সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে, কেমন করে যেন তাকিয়ে আছে। রানীর শরীর কাঁপতে থাকে। আমিনা মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে বললেন, এমন কিছু হয় নাই আম্মা, আপনি ভুল বুঝতাছেন। আমার সেরি এমন না। এটা কবিরাজ আইলে কইয়া যাইব। এই সেরির জন্য যদি এই বাড়ির কোনো অসম্মান হয়, কাইট্টা গাঙ্গে ভাসাইয়া দিয়াম, মনে রাইখো বউ। নূরজাহান বললেন রাগী স্বরে। রানীর গলা শুকিয়ে কাঠ। হৃৎপিণ্ড দ্রুতগতিতে জ্বলছে। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছে। এক সময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে। আমিনা চিৎকার করে উঠলেন, ও রানী! প্রতিনিয়ত গল্প পেতে আমার ইউটিউব চ্যানেলটি ঋতুস ক্রিয়েশন সাবস্ক্রাইব করুন।